নীলনদ আর পিরামিডের দেশ, লিখেছেন সৈয়দ মুজতবা আলী। সন্ধ্যের দিকে জাহাজ সুয়েজ বন্দরে পৌঁছালো। সূর্যাস্তের সাথে সাথে ঘন নীল আকাশ যেন সূর্যের লাল রং আর নীল মিলে বেগুনি রং ধারণ করেছে। ভূমধ্যসাগর থেকে প্রায় ১০০ মাইল পেরিয়ে আসছে মন্দমধুর ঠান্ডা হাওয়া। সূর্য অস্ত গেল মিশরের মরুভূমির পিছনে। সোনালি বালিতে সূর্যরশ্মি প্রতিফলিত হয়ে সেটা আকাশের বুকে হানা দেয়, আর ক্ষণে ক্ষণে সেখানকার রং বদলাতে থাকে। তার একটা রং ঠিক চেনা কোন জিনিসের রং সেটা বুঝতে না বুঝতে সে রং বদলে গিয়ে অন্য জিনিসের রং ধরে ফেলে। আমরা বন্দর ছেড়ে মরুভূমিতে ঢুকে গিয়েছি। পিছনে তাকিয়ে দেখি শহরের বিজলিবাতি ক্রমে নিষ্প্রভ হয়ে আসছে। মরুভূমির ওপরে চন্দ্রালোক, সে এক অদ্ভুত দৃশ্য। সে দৃশ্য বাংলাদেশের সবুজ শ্যামলিমার মাঝখান থেকে তা দেখা যায় না। সমস্ত ব্যাপারটা কেমন যেন ভূতুড়ে বলে মনে হয়। চলে যাচ্ছে দূর দিগন্তে, অথচ হঠাৎ যেন ঝাপটা আবছায়া পদ্মায় ধাক্কা খেয়ে থেমে যায়। মাঝে মাঝে আবার হঠাৎ মোটরের দুমাথা উঁচুতে ওঠে। জল জল দুটি ছোট সবুজ আলো। ওগুলো কি? ভূতের চোখ নাকি? শুনেছি ভূতের চোখ সবুজ রঙের হয় না। কাছে আসতে দেখি উটের ক্যারাভান। এদেশে ভাষাতে বলা হয় যাকে কাফেলা। উটের চোখের উপরে মোটরের হেডলাইট পড়াতে চোখ দুটো সবুজ হয়ে আমাদের চোখে ধরা দিয়েছে। ভয় পেয়ে গেছিলুম, আর কেনই পাবো না বলো। মরুভূমির সম্বন্ধে কত গল্প, কত সত্য, কত মিথ্যে পড়েছি ছোটবেলায়। তৃষ্ণায় সেখানে বেদুইনও মারা যায়। মৃত্যু থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য বেদুইন তার পুত্রের চেয়ে প্রিয়তর উটের গলা কাটে, উটে জমানো জল খেয়ে প্রাণ বাঁচানোর জন্য। যদি মোটর ভেঙে যায়, যদি কালকে সন্ধে অবধি এ রাস্তা দিয়ে আর কোনো মোটর না আসে, স্পষ্ট দেখতে পেলুম এ গাড়ি রওনা হওয়ার পূর্বে ৫০০ গ্যালন জল সঙ্গে তুলে নেয়নি। তখন কি হবে উপায়? মরুভূমির ভিতর দিয়ে যাচ্ছি। জাহাজে চড়ার সময় কি কল্পনা করতে পেরেছিলুম জাহাজে চড়ার সঙ্গে সঙ্গে ফটকের মরুভূমির ভিতরে চলে যাবে? কতক্ষণ ঘুমিয়েছিলুম মনে নেই। যখন মোটরে হঠাৎ একটুখানি জোর ঝাঁকুনি, ঘুম ভাঙে তখনই। দেখি চোখের সামনে সারি সারি আলো। কায়রো পৌঁছে গিয়েছি। শহরতলিতে ঢুকলাম। খোলা জানালা দিয়ে সারি সারি আলো দেখা যাচ্ছে। এই শহরতলিতেই কত না কত রেস্তোরাঁ, কত না কত ক্যাফে খোলা। খদ্দেরে খদ্দেরে গিজগিজ করছে। রাত তখন ১১টা। আমি বিস্তর বড় বড় শহর দেখেছি। কায়রোর মতো নিশাচর শহরও কোথাও চোখে পড়েনি। কায়রোর রান্না খুশবাইয়ের রাস্তা মমা করছে। মাঝে মাঝে নাকে এসে এমন ধাক্কা লাগায় যেন মনে হয় নেমে পড়ে এখানে চারটি খেয়ে যায়। অবশ্য রেস্তোরাঁগুলো আমাদের পাড়ার দোকানের মতোই নোংরা। সবাই নিকটতম রেস্তোরাঁয় হুড়মুড় করে ঢুকলাম, কারণ সবাই তখন ক্ষুধায় কাতর। তড়িঘড়ি তিনখানি ছোট ছোট টেবিল এক জোড়া করে চেয়ার সাজিয়ে আমাদের বসবার জন্য ব্যবস্থা করা হলো। রান্নাঘর থেকে স্বয়ং বাবুর্চি ছুটে এসে তোয়ালে কাঁধে বরাবর ঝুঁকে ঝুঁকে সেলাম জানালো। মিশরীয় রান্না ভারতীয় রান্নার মামাতো বোন, অবশ্য ভারতীয় মোংলাই রান্না। বারকোষে হরেক রকম খাবারের নমুনা। তাতে দেখলুম রয়েছে মুরগির মসল্লম, শিক কাবাব, স্বামী কাবাব আর আর গোটা ৫-৬ অজানা জিনিস। আমার প্রাণ অবশ্য তখনই কাঁদছিল চারটি আতস চাল, উচ্ছে ভাজা, সোনা মুগের ডাল, পটল ভাজা আর মাছের ঝোলের জন্য। অত শত বলি কেন, শুধু ঝোলের ভাতের জন্যই। কিন্তু এসব জিনিস তো আর বাংলাদেশের বাইরে পাওয়া যায় না, কাজের শোক করে কি লাভ। আহারাদি সমাপ্ত করে আমরা ফের গাড়িতে উঠলাম। ততক্ষণে আমরা কায়রো শহরের ঠিক মাঝখানে ঢুকে গিয়েছি। গন্ডায় গন্ডায় রেস্তোরাঁ, হোটেল, সিনেমা, ড্যান্স হল, কাবারে। খদ্দেরে তামাম শহরটা আজ আবজাব করছে। কত জাত বেজাতের লোক। ওই দেখো, অতি খানদানি নিগ্রো,
ভেড়ার লোমের মতো কোকড়া কালো চুল, লাল লাল পুরু দুখানা ঠোঁট, বোচা নাক, ঝিনুকের মতো দাঁত আর কালো চামড়ার কি অসীম সৌন্দর্য! আমি জানি এরা তেল মাখে না, কিন্তু আহা, এদের সর্বাঙ্গ দিয়ে যেন তেল ঝরছে। ওই দেখো সুদানবাসী, সবাই প্রায় 6 ফুট লম্বা, আর লম্বা আলখাল্লা পড়েছে বলে মনে হয়। দৈর্ঘ্য 6 ফুটের চেয়েও বেশি। ওদের রং ব্রোঞ্জের মতো। ওদের ঠোঁট নিগ্রোদের মতো পুরু নয়, টকটকে লালও নয়। কায়রোতে বৃষ্টি হয় 2 বাত্য, তাও 2-1 ইঞ্চির বেশি নয়। তাই লোকজন সব বসেছে হোটেলের ক্যাফের বারান্দায় কিংবা চাতালে। শুনলাম এখানকার বায়োস্কোপও বেশিরভাগ হয় এই খোলা মেলাতে। মোটর গাড়ি বড্ড তাড়াতাড়ি চলে বলে ভালো করে সবকিছু দেখতে পেলাম না, কিন্তু এবার চোখের সামনে ভেসে উঠল অতি রমণীয় এক দৃশ্য। নাইল নীল নদ। চাঁদের আলোতে দেখছি নীল নদের উপরে চলেছে মাঝারি ধরনের খোলা মহাজনী নৌকা, হাওয়াতে কাত হয়ে তেকোনা পাল পেটুক ছেলের মতো পেট ফুলিয়ে আছে। ভয় হয়, আর সামান্য একটুখানি জোর হাওয়া বইলেই হয় পালটা এক ঝাঁকটাই চৌচির হয়ে যাবে, নয় নৌকাটা পিছনে ধাক্কা খেয়ে গোটা 2.5 ডিগবাজি খেয়ে নীল নদের অতলে তলিয়ে যাবে। এই নীল নদের জল দিয়ে এদেশে চাষ করা হয়। এই নীল তার বুকে ধরে সে চাষের ফসল মিশরের সর্বত্রে পৌঁছে দেয়। পিরামিড, পিরামিড, পিরামিড। চোখের সামনে দাঁড়িয়ে আছে 3টি পিরামিড। এই 3টে পিরামিড পৃথিবীর সবচেয়ে পুরনো কীর্তিস্তম্ভ। যুগ যুগ ধরে মানুষ এদের সামনে দাঁড়িয়ে বিস্তর গঞ্জনা কল্পনা করছে। দেয়ালে খোদাই করে এদের লিপি উদ্ধার করে এদের সম্বন্ধে পাকা খবর সংগ্রহ করার চেষ্টা করছে। মিশরের ভিতরে বাইরে পিরামিড আছে, কিন্তু গিজে অঞ্চলে যে 3টি পিরামিড সামনে আমরা দাঁড়িয়ে, সেখানে ভুবন বিখ্যাত পৃথিবীর সপ্তাশ্চর্যের মতো অন্যতম। প্রায় 500 ফুট উঁচু বলে না দেখে চট করে পিরামিডের উচ্চতা সম্বন্ধে একটা ধারণা করা যায় না। এমনকি চোখের সামনে দেখেও ধারণা করা যায় না এটা ঠিক কতখানি উঁচু। চ্যাপ্টা আকারে একটা বিরাট জিনিস আস্তে আস্তে ক্ষীণ হয়ে 500 ফুট উঁচু না হয়ে যদি চোঙ্গার মতো হয়ে একই সাইজে রেখে উঁচু করা হতো, তবে স্পষ্ট বোঝা যেত যে 500 ফুটের উচ্চতা কতখানি উঁচু। বোঝা যায় দূরে চলে গেলে। গিজে এবং কায়রো ছেড়ে বহু দূরে চলে যাওয়ার পর হঠাৎ চোখে পড়ে 3টি পিরামিড, সবকিছু ছাড়িয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে। তাই বোঝা যায় এ বস্তু তৈরি করতে কেন 23 লক্ষ টুকরো পাথরের প্রয়োজন হয়েছিল। টুকরো বলতে একটু কমিয়ে বলা হলো, কারণ এর 4-5 টুকরো একত্রে করলে একখানা ছোটখাটো ইঞ্জিনের সাইজ ও ওজন হয়। কিংবা বলতে পারো 6 ফুট উঁচু এবং 3 ফুট চওড়াও করে এ পাথর একটা দেওয়াল বানালে সে দেওয়ালে লম্বায় 650 মাইল হবে। সবচেয়ে বড় পিরামিডটি বানাতে নাকি 1 লক্ষ লোকের 20 বছর লেগেছিল। ফারাওরা বা সম্রাটরা বিশ্বাস করতেন তাদের শরীর যদি মৃত্যুর পরে পচে যায় কিংবা কোনো প্রকারে আঘাতে ক্ষত হয়, তবে তারা পরলোকে অনন্ত জীবন পাবে না। তাই মৃত্যুর পর দেহকে মমি বানিয়ে সেটাকে এমন একটা শক্ত পিরামিডের ভিতরে রাখা হয় যে তার ভিতরে ঢুকে কেউ যেন মমি ছুঁতে পর্যন্ত না পারে। নিদ্রিতে চোখে যে এরকম পড়ে, আমার চোখে ঠিক তেমনই এসে পড়ল পশ্চিম আকাশ থেকে চন্দ্রাস্তের রক্তচ্ছটা, আর পূর্বাকাশ থেকে নব অরুণোদয়ের পূর্বাভাস। রাস্তা ক্রমে শুরু হয়ে আসছে। রাস্তার দুদিকে দোকানপাট এখনো বন্ধ। 2-1টা কফির দোকান খুলি খুলি করছে। ফুটপাতে লোহার চেয়ারের উপরে পদ্মাসনে বসে 2-4টি সুদানি দারোয়ান তসবিহ জপছে। খবরের কাগজগুলো দোকানের সামনে অল্প একটু ভিড়। তরল অন্ধকার।
সরল আলোর জন্য ক্রমে জায়গা করে দিচ্ছে। আধো ঘুমে আধো জাগরণে জড়ানো হয়ে সবকিছুই যেন কিছু কিছু দেখা হলো। সবচেয়ে সুন্দর দেখা ছিল মসজিদের মিনারগুলোকে। এদের বহু মিনার দাঁড়িয়ে আছে আল্লাহ নামাজের ঘর মসজিদের উপরে। মসজিদে যে নিপুণ মোলায়েম কারুকার্য আছে, সেরকম করবার মতো হাত আজকের দিনে কারোই নেই। প্রকৃতির গড়া নীলনদ আর মানুষের গড়া পিরামিডের পরেই মিশরের মসজিদ ভুবন বিখ্যাত এবং সৌন্দর্যের অতুলনীয়। পৃথিবীর বহু সমঝদার শুধু এই মসজিদগুলোতেই প্রাণ ভরে দেখবার জন্য ৭ সমুদ্র ১৩ নদী পেরিয়ে কায়রোতে আসে। এই ছিল নীলনদ ও পিরামিডের দেশ গল্পের অংশ। এখন দেখো, এখানে কিছু শব্দার্থ আর টিকা দেওয়া আছে। নিষ্প্রভ মানে হচ্ছে প্রভাবহীন অথবা দীপ্তিহীন। আবজাব মানে হচ্ছে গিজগিজ বা ঠাসাঠাসি। ভোতরে ভূত প্রেত সম্পর্কিত বা রহস্যময়। জাত বেজাত নানা জাতি। ক্যারাভান মানে হচ্ছে কাফেলা। অতি রমণীয় খুব সুন্দর। নিষ্কৃতি নিস্তার রেহাই অব্যাহিত। কীর্তিস্তম্ভ মত অবদান স্মরণে নির্মিত শ্রদ্ধ। হুড়মুড় ঠেলাঠেলি করে ঢোকা বা বের হওয়া ভাব নির্দেশ। পূর্বাভাস ভাবী ঘটনার সংকেত, যা ঘটবে তার সংকেত। গণ্ডা মানে হচ্ছে চারটি। চন্দ্রাস্ত চাঁদের অস্ত যাওয়া। তামাম সমস্ত বা পুরো। অরুণোদয় সূর্যের উদয়। কাবারে বা নাচঘরে। ফোকটে ফোকটে মানে হচ্ছে ফাঁকতালে। মমি মানে হচ্ছে কৃত্রিমভাবে সংরক্ষিত মৃতদেহ। নীলনদ আর পিরামিডের দেশ গল্প পড়ে আমরা কি বুঝলাম বা এই পাঠের উদ্দেশ্য কি সেটা দেখো। বাংলাদেশের প্রতিবেশী বা অন্য কোনো দেশের সংস্কৃতির পরিচয় দিতে পারবে, এটি হচ্ছে এইটি পাঠের উদ্দেশ্য।